কোনো অবস্থাতেই অন্য কোনো মানুষ চেষ্টা করলেও এই ফোবিয়া থেকে নিজেকে বাঁচাতে পারবে না। একাকার সময় তার প্রতি যে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে এবং পুরো বিএনপিকে যেভাবে তছনছ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে, পুরো পরিবারের বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হয়েছে, তো ওইগুলো শুধুমাত্র তারেক রহমান সাহেব নন, তিনি, তার স্ত্রী, তার সন্তান সকলের মনোজগতে একটা বিষক্রিয়া তৈরি করেছে। তো কাজেই তিনি বাংলাদেশে আবার রাজনীতি করতে আসবেন, পরিপূর্ণভাবে তাকে জয়ের নিশ্চয়তা পেতে হবে অথবা ওই আত্মবিশ্বাস তার জাগতে হবে মনের মধ্যে, যেটি বর্তমান পরিস্থিতিতে শতভাগ অনিশ্চিত। বরং আওয়ামী লীগের জমানাতে তিনি যদি আসতে সাহস পেতেন, তার চেয়ে বর্তমান জমানাতে তার আশাটা আরও অনিরাপদ হয়ে পড়েছে। কারণ কি? আওয়ামী লীগের জমানাতে আর যা হোক, জেলখানাতে যদি যেতেন বা জেল পর্যন্ত যদি যাওয়া হতো, তাহলে একটা পর্যায়ে মানুষ আশা করতে পারত। বড় জোর জেলে খাবার কম দিত, কিংবা দেখা গেল যে সেখানে ফাঁসির আসামিদের ছেলে রাখা হতো, অপমানজনকভাবে বারবার কোর্ট কাছারিতে আনা হতো ইত্যাদি। কিন্তু এখন কি হচ্ছে? এখন আদালত চত্বর থেকে শুরু করে সব জায়গাতে যা কিছু হচ্ছে, এটি বলার মতো নয়। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত, সব জায়গাতে। ফলে এখানে কোনো রাজনৈতিক নেতা যার ন্যূনতম বোধ এবং বুদ্ধি রয়েছে, তিনি এই সময়টাতে ব্যক্তিগতভাবে ঝুঁকি নেবেন না, যার একবার অতীতকালে কপাল পড়েছে। তো কাজেই বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি, সে অনুযায়ী এই দুজনের শীর্ষ নেতার বাংলাদেশে ঝুঁকি নিয়ে ফিরে আসার যে সম্ভাবনা, স্বেচ্ছায় সম্ভাবনা বলতে গেলে নেই। এরপরে যারা বাংলাদেশের নেতৃত্ব রয়েছেন, বিএনপির একেবারে শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা প্রায় সবাই ৭০ ঊর্ধ্ব। সবারই ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস থেকে শুরু করে হাজারো রোগবালাই রয়েছে। অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা ছিল, এই সময় খালাস হয়েছে। এই খালাস হওয়ার কারণে তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এর কারণ হলো দীর্ঘদিন লড়াই করার পরে যখন মানুষের জীবনে সুখ আসে, তখন শরীর মন ছেড়ে দেয়। ফলে তারা বাকি জীবন সুখে শান্তিতে থাকতে চান, নতুন করে আর ঝামেলায়, যারা সিনিয়র নেতৃবৃন্দ ৭০-এর ঊর্ধ্বে যাদের বয়স, তারা কেউ নতুন করে ঝামেলায় জড়াতে চান না। ফলে কাজেই যতই তারা হুমবি তাম্বি করুন কিংবা হুমকি ধামকি দিন, আলটিমেটলি সরকারের সঙ্গে সংঘর্ষে ও সংঘাতে যাওয়ার জন্য যে নেতৃত্ব ৭০ ঊর্ধ্ব যারা আছেন, সম্ভব নয়। তরুণদের মধ্যে যারা আছেন, অর্থাৎ যাদের বয়স ৫০ থেকে ৬০ বা ৬৫-র মধ্যে, এদের একটি বিরাট অংশ দেশের বাইরে ছিল, বিরাট অংশ পালিয়েছিল গত ১৫ বছর ধরে। একটি অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, একটি অংশ বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতি খুবই বিরক্ত, আরেকটি অংশ তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ফলে তারা হতাশ। আরেকটি অংশ শীর্ষ নেতৃত্বের খুব কাছাকাছি, কিন্তু তাদের রাজনৈতিক যোগ্যতা নেই, পপুলারিটি নেই। কমিটি বিক্রি করা থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে আরও অনেক কিছু এখানে ঘটে যাচ্ছে। তো ফলে সরকারের বিরুদ্ধে কার্যকর একটি আন্দোলন গড়ে তুলবে বা সরকারের ভিতরে একটা ভয়ভীতির সৃষ্টি করবে, এরকম অবস্থা বিএনপির এই শীর্ষ নেতৃত্বের আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো বিএনপির বাইরে বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সবাই সরকারের বি টিম, সি টিম, ডি টিম। সরকারের কথায় তারা উঠে বসে, আবার সরকার তাদের কথায় উঠে বসে। তো এই অবস্থাতে যদি ২০২৫ সনের মধ্যে জাতীয় নির্বাচন না হয়, তাহলে বিএনপি পরিপূর্ণভাবে ২০২৬ সনে রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। হাজারটা কারণ আছে। এবং আগামী ৬ মাস ৭ মাস যদি সুযোগ দেওয়া হয় বিএনপিকে, তাহলে বিএনপির বিরুদ্ধে যে সকল জুলুম, অত্যাচার, চাঁদাবাজির অভিযোগ আসছে, এবং এইগুলো নিয়ে যদি মোটামুটি সরকার একটু নড়াচড়া করে এবং অ্যাকশনে যায়, তাহলে পুরো মাঠ খালি করে দিয়ে তারা আবার পালাতে বাধ্য হবে। তো কাজে ২০২৬ সনে
যদি নির্বাচন দেয় বা নির্বাচনের নাও দেয়, সেটাকে প্রতিরোধ করার মতো সেই যাকে বলা হয় প্ল্যাটফর্মে আসার মতো বা রিংয়ে ফিরে আসার মতো শক্তিমত্তা বিএনপির হাতে থাকবে না। এরপরে এই সময়টাতে, এই অল্প সময় গত ৫ মাসে যারা সুবিধাভোগী, টাকা পয়সা যারা আয় রোজগার করেছে তারা অনেকেই বিদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে, অনেকে টাকা বিদেশে পাচার করার চেষ্টা করছে, অনেকে ভোগবিলাসে মত্ত হয়ে গেছে। আর এসব ধরনের মানুষ দলের জন্য লায়াবিলিটিস হয়ে পড়ে। তো সব মিলিয়ে ২০২৫ সনে যে রাজনীতির বাস্তবতা, সেই বাস্তবতাতে যদি সবকিছু স্বাভাবিক থাকে আলহামদুলিল্লাহ, আর যদি অস্বাভাবিক হয়ে পড়ে নিঃসন্দেহে যে জটিল পরিস্থিতি এবং যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি 1/11-এর চাইতে জটিল এবং ভয়ঙ্কর হবে বলেই আমি বিশ্বাস করি। যদি যোগ্যতম হই এবং এই দলের জন্য যদি আমি ফ্রুটফুল হই, অর্থাৎ দল আমাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, তাহলে আমার কোনো মেম্বারশিপের দরকার নেই, কিছুই দরকার নেই, পদ পদবি কিচ্ছু দরকার নেই। আর আমি যদি দলের জন্য বোঝা হই, আমি যদি দলের জন্য বোঝা হওয়ার পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হই ওবায়দুল কাদেরের মতো, কিংবা ধরুন অন্য আরেকজনের মতো আওয়ামী লীগের যাকে বলা হয় সর্বোচ্চ যেটা প্রেসিডিয়াম, সেই প্রেসিডিয়ামের মেম্বার হই, বিএনপিতে যদি সেই নীতি নির্ধারণী যে কমিটি, সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি কিংবা মির্জা ফখরুল সাহেবের মতো হই, কিন্তু দল আমাকে পছন্দ করছে না, তারেক রহমান সাহেব পছন্দ করছেন না, তখন ওই সকল পদ পদবি আমার জন্য অপমান, লজ্জা এবং মনোপীড়ার কারণ হবে। কর্মই মানুষকে তার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সমস্যাগুলো, উনি তো বুঝে গেছেন যে তিনি যেভাবে তার সম্পর্কে একটা ধারণা তিনি তৈরি করে ফেলেছিলেন, যত বিশালভাবে নিজেকে উপস্থাপন করেছিলেন, এটা করতে পারবো, ওটা করতে পারবো, তাকে বসানোর সঙ্গে সঙ্গে পুরো আমেরিকা, ইউরোপ, বাংলাদেশে চলে আসবে। ব্রিটেনের রাজা তার বাকিংহাম প্যালেসের সেই কোহিনূর যে হীরা, সেটা বাংলাদেশে পাঠিয়ে দেবে। এমনকি বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চান, তাহলে ব্রিটিশ মিউজিয়াম থেকে যে সেই ময়ূর সিংহাসন আছে, সেটাও বাংলাদেশে আসতে পারে কয়েকদিনের জন্য, এটা কোনো ব্যাপার না। বাংলাদেশের মানুষ যদি চায়, মিশরের প্রেসিডেন্ট সিসি, তিনি তার জাদুঘর থেকে তাদের যে কিংবদন্তি রাজা রামসিস দ্য সেকেন্ড ফেরাউন, তাকেও বাংলাদেশে এই জাস্ট দর্শনের জন্য কয়েকদিন পাঠিয়ে দিতে পারেন। এইরকম আশা আকাঙ্ক্ষার বিপরীতে হোয়াট ইজ দ্য রিয়েলিটি, বাস্তবতাটা কি, এটা উনি বুঝতে পেরেছেন। আর এই বাস্তবতা মোকাবেলা করার জন্য ওনার যেই রিসোর্স দরকার, সেই রিসোর্স যে নেই, এটাও উনি বুঝতে পেরেছেন। আর ওনার এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা ওনার চোখে মুখে, হাঁটা চলায়, কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে ফুটে উঠছে। আর এই কারণেই এত বিতর্ক, এত আলোচনা, এত সমালোচনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।